মুভির শুরুটা একেবারেই শ্বাসরুদ্ধকর। আজকে আমরা যে মুভিটির গল্প শুনতে যাচ্ছি তার নাম নাগনাগিনী। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1998 সালে। এটি একদিকে যেমন রোমাঞ্চকর তেমনি রহস্যে ভরপুর এক জাদুকরী গল্প, যেখানে সাপ, গুপ্তধন আর প্রতিশোধ জড়িয়ে আছে একসাথে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মুভির শুরুতে আমরা দেখি একটা ছোট্ট ছেলে মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। গ্রামের কিছু মানুষ তাকে নিয়ে ছুটে চলেছে সাপুরের দিকে। আসলে এই বাচ্চাটাকে ভয়ঙ্কর এক বিষধর সাপ শিশনাগ কামড় দিয়েছে। সময় খুবই কম, ছেলেটার প্রাণ বাঁচানো একটা চ্যালেঞ্জ। তবে গ্রামের সাপুরে একজন নামকরা ও অভিজ্ঞ মানুষ। সে ছেলেটার শরীর থেকে যত্ন করে সাপের বিষ নিয়ে নেয়। ঘাম ঝরছে সাপুরের কপাল থেকে, কিন্তু সে থামে না। অবশেষে ছেলেটা চোখ মেলে তাকায়, সে বেঁচে গেছে। সেই মুহূর্তে সাপুরে ছেলেটাকে জিজ্ঞেস করে, তোকে কোথায় সাপে কেটেছে রে? ছেলেটা একটু কাপা গলায় বলে, আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙা মন্দিরের পাশে। ওইখানে আমাকে সাপে কেটেছে। এই কথা শুনেই সাপুরে একেবারে চমকে ওঠে। তার চোখে যেন হঠাৎ আগুন জ্বলে ওঠে। সে বলে, ভাঙা মন্দির, জঙ্গলে, এর মানে এটা নিশ্চয়ই সেই শিশনাগ। এবার আমি ওকে ধরবই, কারণ ওর শরীরেই আছে গুপ্তধনের রহস্য। ওকে যদি আমি ধরতে পারি তাহলে আমি হব অনেক ধন দৌলতের রাজা। এরপরে শুরু হয় সাপুরের এক নতুন মিশন। সে একাই রওনা দেয় সে ঘন জঙ্গলের ভেতর, যেখানে শিশনাগ থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক ঝলকে সে দেখে ফেলে সে কিংবদন্তি সাপ শিশনাগকে। কিন্তু সাপ যেমন বিষাক্ত তেমনি অনেক দুরন্ত। সাপুরে অনেক চেষ্টা করেও ওকে ধরতে পারে না। সাপুরে ক্লান্ত হয়ে পড়ে, তার মুখে হতাশার ছাপ। ঠিক তখনই জঙ্গলের গভীর ভেতর থেকে ভেসে আসে এক মেয়ে কণ্ঠের কান্নার আওয়াজ। সাপুরে থমকে যায়। এমন গভীর জঙ্গলে যেখানে মানুষের আনাগোনা পর্যন্ত নেই, সেখানে কেউ কাঁদছে। সে একটু একটু করে আওয়াজের দিকে এগিয়ে যায়। পাতা কচকচ করে, বাতাস থমকে যায়। সে দেখে একটি মেয়ে বসে আছে এবং নীরবে কাঁদছে। সাপুরে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এই গভীর জঙ্গলে কি করছিস? তোর নাম কি? তোর বাবা মা কোথায়? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলে, তার চোখে জল। সে বলে, আমার নাম রূপসী। আমি জানি না আমার বাবা মাকে, আমি এও জানি না আমার বাড়ি কোথায়। সাপুরে হতবাক হয়ে যায়। সে মেয়েটাকে আশ্বাস দেয় তাকে সে সাহায্য করবে। কিন্তু দর্শক, তখনও সাপুরে জানে না এই রূপসী আসলে কে। আর এখানেই তৈরি হয় রহস্য, কারণ আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো এই রূপসী আসলে একজন মানুষ নয়, সে নিজেই সেই ভয়ঙ্কর রহস্যময়ী নারী শিশনাগিনী। সে নিজেই সে গুপ্তধনের রক্ষক। তবে সে কেন কাঁদছিল? সে কেন তার পরিচয় লুকিয়েছে? আর সাপুরের সঙ্গে তার সাক্ষাৎ কি কোনো কাকতালীয় ব্যাপার, নাকি এটা ছিল বহুদিন আগে শুরু হওয়া এক প্রতিশোধের গল্প? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে ধাপে ধাপে মুভির পরের অংশে। একদিকে সাপুরের লোক, অন্যদিকে শিশনাগিনীর রহস্য। এই গল্প শুধু সাপ আর গুপ্তধনের নয়, এটা ভালোবাসা, প্রতারণা আর প্রতিশোধের এক জটিল জাদুকরী যাত্রা। এরপরে সাপুরে সেই মেয়েটাকে বলে, চল তুই আমার সাথে আমার বাড়িতে চল। সেই মেয়েটাকে সাপুরে তার বাড়িতে নিয়ে যায়। সাপুরে শিশনাগিন রূপসীকে নিয়ে যাওয়ার পর শিশনাগ রূপসীকে খুঁজতে থাকে। অবশেষে খুঁজে না পেয়ে শিশনাগ বলে, তুমি কোথায় হারিয়ে গেলে রূপসী? সাপুরে আমাদের আস্তানার কথা জেনে গেছে, আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। এই বলে শিশনাগ সেখান থেকে চলে যায়। এইদিকে সাপুরে রূপসীকে তার বাড়িতে নিয়ে যায় আর সাপুরের দলদেরকে বলে, এই বাচ্চা মেয়েটার কেউ নেই, আমি ওকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, আজ থেকে ও এখানেই থাকবে। তার দলের লোকেরা এটা শুনে খুশি হয়ে যায়। এরপর শিশনাগিনী রূপসী জঙ্গলের শিশনাগের আস্তানায় আসে
আর শেষনাগকে খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে সে বলে, আমি কি তোমাকে হারিয়ে ফেললাম শেষনাগ? এই বলে সেও মন খারাপ করে বাড়িতে চলে যায়, মানে সাপুরের বাড়িতে চলে যায়। এরপর গল্প চলে যায় রূপসী বড় হয়ে ওঠার পরের সময়ে। এদিকে আমরা দেখি এই মুভিতে রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা, আর রাজকুমারের চরিত্রে অভিনয় করছেন অভিষেক চট্টোপাধ্যায়। তবে মজার ব্যাপার হলো অভিষেক এখানে দুইটি চরিত্রে অভিনয় করছেন। একদিকে তিনি রাজকুমার আর অন্যদিকে শেষনাগের মানুষের রূপ। গল্প অনুযায়ী একদিন রাজকন্যা ঋতুপর্ণা আর রাজকুমার অভিষেক জঙ্গলে ঘুরতে আসে। হঠাৎ করে তারা দুটি হরিণ দেখতে পায়। রাজকুমার তখন রাজকন্যাকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি হরিণটা ধরার চেষ্টা করি। এই বলে সে সামনের দিকে এগিয়ে যায়। এই সময় অন্যদিকে আমরা দেখি শেষনাগকে। সে এখন মানুষের রূপে ঘুরে বেড়াচ্ছে শেষনাগিনীকে খোঁজার জন্য। হঠাৎ তার চোখ পড়ে সেই রাজকুমারের দিকে। সে অবাক হয়ে দেখে রাজকুমার তো দেখতে একদম তারই মতো। তখন শেষনাগের মাথায় একটা পরিকল্পনা আসে। সে ভাবে, আমি যদি রাজকুমারের জায়গা নিয়ে নিই তাহলে মানুষজন আমাকে রাজকুমার ভাববে আর ওকে আমার জায়গায় ফেলে রেখে দেব। এই চিন্তা করেই শেষনাগ রাজকুমারকে হঠাৎ করে কামড় দেয়। রাজকুমার বিষক্রিয়ায় মাটিতে পড়ে যায়। তারপর শেষনাগ জাদুর শক্তিতে রাজকুমারের শরীরের ভেতর ঢুকে পড়ে। এখন বাইরে থেকে সবাই তাকে রাজকুমার ভাবে, কিন্তু আসলে সে শেষনাগ। এরপর রূপসীর বাবা সাপুরে জঙ্গলে আসে শেষনাগকে খুঁজতে। তখন সে রাজকুমারকে পড়ে থাকতে দেখে রাজকুমারের শরীর থেকে বিষ তুলে নেয় আর সাপুরের সঙ্গে তাকে নিয়ে যায়। আর অন্যদিকে শেষনাগ রাজকুমার হয়ে রাজকন্যার সাথে চলে যায়। ওহো, একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বলতে ভুলে গেছিলাম। এই গল্পের রাজকুমারীর নাম সুরেশ আর রাজকন্যার নাম মল্লিকা। জঙ্গলে ঘোরাঘুরির পর সুরেশ আর মল্লিকা যখন রাজপ্রাসাদে ফিরে আসে তখন সুরেশের বাবা মানে রাজা তাদের দেখে বেশ খুশি হন। তিনি বলেন, এবার আর দেরি করা যাবে না, সুরেশ আর মল্লিকার বিয়েটা এবার সেরে ফেলতে হবে। এরপর আমরা দেখি কিছু শয়তান শেষনাগিনীকে ধরে নিয়ে যায়। সে নিজেকে উদ্ধার করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে রাজকুমারকে দেখে সে বুঝে ফেলে রাজকুমারের রূপে তার শেষনাগ রাজপ্রাসাদে মানুষ হয়ে আছে। তাই সে শেষনাগকে দেখতে রাজপ্রাসাদে চলে যায়। কিন্তু রূপসী সেখানে গিয়ে দেখে শেষনাগ রাজকন্যার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে। এটা দেখে শেষনাগিনী সহ্য করতে না পেরে বলে, আমি তোমাকে এতদিন পর খুঁজে পেয়েছি, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। আমি নাগিনী হয়ে এই রাজকুমারীকে শেষ করে ফেলবো। এরপর আমরা দেখি রাজকুমারীকে নাগিনী একটা ছোবল মারে। রাজকুমারীর এমন অবস্থা দেখে রাজকুমার তার বাবা মাকে ডাকতে থাকে। তার বাবা মা সেখানে এসে রাজকুমারীর এমন অবস্থা দেখে রূপসীর বাবাকে খবর দেয় এবং রূপসীর বাবা খবর পেয়ে খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে। এসে যখন রাজকুমারীর পায়ের দিকে তাকায় তখন সে দেখে এটা শেষনাগিনীর কামড়ের দাগ। এটা দেখে রূপসীর বাবা বলে, এই মেয়েকে বাঁচানো কঠিন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সাপুরে চলে যাওয়ার পর রাজকুমার তার বাবা মাকে বলে তারা যেন একটু বাইরে যায়। সে প্রার্থনা করবে এবং রাজকুমারী মল্লিকার প্রাণ ভিক্ষা চাইবে। এরপর সবাই ঘর থেকে বের হয়ে যায়। এরপর রাজকুমার সুরেশ থেকে শেষনাগে পরিণত হয় এবং রাজকুমারী মল্লিকার পায়ের বিষ তুলে ফেলে এবং তাকে সুস্থ করে ফেলে। এটা দেখে নাগিনী অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এর পরবর্তীতে শেষনাগ আর রাজকুমারী মল্লিকা একসাথে ঘুমিয়েছিল। সেখানে শেষনাগিনী এসে তার খোলস খুলে রেখে যায় আর বলে, এটা দেখে শেষনাগ বুঝতে পারবে যে আমি এখানে এসেছিলাম। এর পরের সিন চলে যায় অন্যদিকে। আমরা দেখি রাজকুমার সুরেশকে হত্যা করার জন্য পূর্বশত্রুতার জের ধরে একটা সাপ ধরে নিয়ে আসা হয় চাকরদের দিয়ে এবং সাপটাকে সুরেশের ঘরে রেখে আসতে আদেশ দেয়। চাকররা তার কথা মতো সুরেশের ঘরে সাপটা রেখে দিয়ে আসে। শেষনাগ সাপটাকে দেখে বলে, কেমন আছো বন্ধু? নাগিনী রূপসীর সঙ্গীদের বলো, রূপসী আমার উপর অভিমান করেছে। এই বলে সাপকে চলে যেতে বলে। এর কিছুদিন পর শেষনাগকে সুরেশের মা 2 গ্লাস দুধ খেতে দেয়।
সেটা শীষনাগ খেয়ে ফেলে। এই কথা সুরেশের মাকে সুরেশের বাবা বলে। এরপর থেকে তাদের মনে একটু সন্দেহ জাগে, কারণ সুরেশ তো দুধ খেতে পছন্দ করত না। সে কিভাবে 2 গ্লাস দুধ একাই খেয়ে ফেললো। অন্যদিকে শীষনাগ ভাবে এইভাবে মল্লিকার সাথে মেলামেশা করা ঠিক হচ্ছে না, তাই সে সেখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে। সেখান থেকে বেরিয়ে শীষনাগ গভীর জঙ্গলে গিয়ে রূপসীকে খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে সুরেশের পুরনো শত্রুদের একটা দল আচমকা এসে শীষনাগের উপর ঝাঁপিয়ে পড়ে। এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর কোনো মতে কৌশলে শীষনাগ তাদের হাত থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসে। ওইদিকে বাড়িতে সুরেশের মা বুঝতে পারে যাকে সবাই সুরেশ ভাবছে সে একটু অচেনা, একটু আলাদা। তাদের মনে সন্দেহ জাগে। একদিন তিনি এই সন্দেহের কথা তার স্বামীর সঙ্গে ভাগ করে নেন। এরপর একদিন মল্লিকা সুরেশের কাছে এসে বলে, তুমি আগের মতো নেই সুরেশ, কেন যেন তুমি অনেক বদলে গেছো। তখন শীষনাগ মল্লিকাকে সত্যটা না জানিয়ে বলে, আমি এখন আমার বংশের জন্য একটা ব্রত পালন করছি, তাই এমন আচরণ। এই কথাগুলো যখন বলা হচ্ছিল ঠিক তখনই সুরেশের মা দরজার আড়াল থেকে সব শুনে ফেলে। সব শুনে তার চোখে জল আসে। তখন তিনি ছুটে গিয়ে তার স্বামীকে বলে, আমি ভুল ভেবেছিলাম, এটা তো আমাদেরই সুরেশ, ওর মনটা এখনো আগের মতোই স্নেহ ভরা। হঠাৎ একদিন সবাই জেনে যায় যে শীষনাগ রাজকুমার সুরেশ সেজে আছে। এরপর কিছু সাপড়ে শীষনাগকে ধরে ফেলে এবং রূপসীর বাবার কাছে নিয়ে গিয়ে বলে, দেখো আজ আমরা শীষনাগকে ধরে ফেলেছি, তুমি সারা জীবনেও তাকে ধরতে পারলে না। এটা বলে শীষনাগের কাছ থেকে জোর করে গুপ্তধনের সন্ধান জেনে নেয়। তারপর তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যায় এবং শীষনাগকে চিরদিনের জন্য বেঁধে রেখে দেয়। তারপর রূপসীর বাবাকে নির্মমভাবে মেরে শয়তানের দল যখন রূপসীকে নিয়ে এসে বন্দি করল, রূপসী তখন একটুও কাঁদল না। সে কেবল নিঃশব্দে শপথ করল নিজেকে ছাড়িয়ে সে তার প্রিয়তম শীষনাগকে উদ্ধার করে অন্যায়ের শেষ সেই করবে। রূপসী আগুনের মতো শক্তি দিয়ে একাই ছিন্ন করল শিকল। গহীন অরণ্য পেরিয়ে খুঁজে পেল শীষনাগকে। একে একে শয়তানের বিরুদ্ধে সে একাই দাঁড়ালো। একে একে সবাই ধ্বংস হয়ে গেল রূপসীর ক্রোধে। সব ধন সম্পদ সে ফিরিয়ে দিল তার সাপুড়ে বাবার হাতে, যিনি একদিন এই অবুঝ শিশুকে আশ্রয় দিয়েছিলেন। সবশেষে রূপসী যখন বিদায়ের সময় তার বাবার সামনে দাঁড়ালো, বাবা অবাক হয়ে বলে, তুই কোথায় যাবি মা? রূপসী হালকা হাসলো, চোখে জল চিকচিক করছিল, কিন্তু কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তখন রূপসী তার বাবাকে বলল, 12 বছর ধরে তুমি আমাকে চিনলে না বাবা? আমি রূপসী নই, আমি শীষনাগিনী। আজ এতদিন পর আমি আমার সত্যিকারের সঙ্গীকে খুঁজে পেয়েছি। এখন আমি তার সাথে আমার নিজস্ব জগতের পথে চলব। এই বলে সে এগিয়ে গেল শীষনাগের দিকে। এইভাবে শেষ হয়ে যায় রূপসীর শীষনাগিনী হয়ে ওঠার গল্প। তো দর্শক, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।